সমস্যা হোক যতই জটিল, সময় কোন প্রতিকার। হাত ধরুন অল ইন্ডিয়া অ্যাস্ট্রোপামিস তন্ত্র রিসার্চ সেন্টারের জ্যোতিষ শিক্ষক, সনাতন ও আধুনিক জ্যোতিষবিদ শ্রী সুব্রত চক্রবর্তী। জ্যোতিষে আস্থা, প্রয়োজনে প্রতিকার, জীবন হবে স্বর্ণালঙ্কার। নমস্কার, চ্যানেল ভিশনে সমস্ত দর্শক বন্ধুদেরকে আজ তো রবিবার, আর রবিবার দুপুর 2:45 মানেই আমরা জানি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান আমাদের কল্পতরু অনুষ্ঠানে আমরা তো হাজির হই। আপনারা অপেক্ষা করেন সারা সপ্তাহটা জুড়ে, যেমনটি করে আমাদেরকে আপনারা ফোন করে জানান। এবং এই অনুষ্ঠানে সবথেকে ভালো লাগার বিষয় সেটি হলো একটি আলোচনা ভিত্তিক অনুষ্ঠান। নির্দিষ্ট একটি বিষয় নিয়ে আলোচনা হয়, তারপর তো অনেক মানুষ রয়েছেন তাদের অসুবিধেগুলো বা সমস্যাগুলো নিয়ে আমাদেরকে ফোন করেন, চেষ্টা করা হয় এই স্বল্প সময়ের মধ্যে যতটুকুনি আপনাদের পাশে থাকা যায় আর কি। আচ্ছা, আপনি কি খুব টেনশন করেন? আপনি কি যখন একা থাকেন তখন কি ভাবেন যে আপনার ভবিষ্যৎ ঠিক কেমনভাবে চলবে, বা আপনার পরিবার নিয়ে আপনি কতটা সুখে শান্তিতে থাকতে পারবেন? আমরা পথ চলতি মানুষকে অনেক সময় দেখেছি, তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন কিন্তু কোথাও যেন মনে হয় তিনি একটু যেন আনমনা হয়ে রয়েছেন, কিছু একটা চিন্তা করছেন যেন মনে হয়। আসলে আমরা প্রত্যেকেই কিন্তু চিন্তা করি, সে যেমন পরিস্থিতি থাকি না কেন, মনে হয় যেন ঠিক আছে আজকে তো ঠিকঠাক চলছে, আগামী দিন এভাবে চলবে তো। আবার যদি আজ ঠিক না চলে তাহলে আগামী দিন কিভাবে চলবে, সবটা ঠিকঠাক করে গুছিয়ে নিতে পারবো তো, জীবনটা এলোমেলো হয়ে যাবে না তো, বা যেভাবে জীবনটা চলছে সেভাবে যদি চালাই তাহলে আগামী দিনগুলো আমার জন্য ঠিক কতটা কষ্টের বা কতটা আনন্দের হয়ে উঠবে। না, আমরা যেটা বলি সেটা হলো কখনো টেনশন করবেন না, ভয় পাবেন না, তাতে আদপে শরীরটাই খারাপ হয়, শরীরটা নষ্ট হয়, মনটা খারাপ হয়। কিন্তু চিন্তা না করে তো উপায় নেই বলুন, কারণ আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা, ভবিষ্যৎ নিয়ে আমরা সকলেই সত্যি কিছু না কিছু চিন্তিত হয়ে পড়ি। আর সেই ভবিষ্যতের কথা যখন হয় তখন কিন্তু আমাদের বারবার করেই আমাদের জ্যোতিষশাস্ত্রের ওপর অবশ্যই ভরসা, বিশ্বাস রাখতে হয়। হ্যাঁ, এমন কিছু মানুষ রয়েছেন যারা কিন্তু সেই ভরসার জায়গা বা বিশ্বাসের জায়গাটি খুব সহজেই আপনাদের সকলের কাছ থেকে যেন দাবি করতে পারেন। এই কারণে দাবি করতে পারেন তারা আপনার খুব প্রিয় মানুষ হয়ে ওঠেন। আপনার প্রত্যেকটি বিপদে বা আপনার প্রত্যেকটি অসুবিধায় হয়তো পুঙ্খানুপুঙ্খ বিচারের মধ্যে দিয়ে তিনি আপনাকে একটা সঠিক দিশা দেখাতে পেরেছেন। তেমনই একজন মানুষ যিনি কল্পতরু অনুষ্ঠানে থাকেন, আপনাদের সকলের খুব কাছের এবং প্রিয় মানুষ, তিনি হলেন শ্রী সুব্রত চক্রবর্তী। আজও তার অন্যতা হবে না, এটাই স্বাভাবিক। চ্যানেল ভিশন দুপুর 2:45 সুব্রত চক্রবর্তী আমাদের সঙ্গে আজকেও খুব ভালো আরেকটি বিষয় নিয়ে থাকবে। অবশ্যই আপনারা তো থাকবেন ফোনে। চলুন শুরু করা যাক তাহলে আজকের সেই বিষয়ের আলোচনাটি। নমস্কার, চ্যানেল ভিশনের সমস্ত দর্শককে নমস্কার জানাচ্ছি। অনুষ্ঠান শুরুর প্রথমেই আমার পিতামাতাকে প্রণাম জানাই, মাতারার চরণে প্রণাম জানাই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদের প্রতি যারা আমার অনুষ্ঠান নিয়মিত চ্যানেল ভিশনে দেখে চলেছেন প্রত্যেক রবিবার দিন দুপুর 2:45। এছাড়া অন্য আরেকটি মিডিয়াতে আপনারা দেখতে পান প্রত্যেক সোমবার দিন দুপুর 2:45 এবং প্রত্যেক বৃহস্পতিবার দিন দুপুর 2:30। এবং এই যে চ্যানেল ভিশনের অনুষ্ঠানটা আপনারা বাড়িতে বসে দেখছেন বা মোবাইলে লাইভ দেখছেন, তো অবশ্যই সুন্দর অনুষ্ঠানটি আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য চ্যানেল ভিশনের সমস্ত টেকনিশিয়ান দাদাভাইকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই, কর্তৃপক্ষকে শুভেচ্ছা অনেক ভালোবাসা জানাই, এবং আমার সঙ্গে সঞ্চালনায় রয়েছে আবিরদাকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। দর্শক বন্ধু, আপনারা প্রত্যেকেই জানেন যে আমার অনুষ্ঠান মানেই কিন্তু নতুন আলোচনা। অবশ্যই আজকেও একটা নতুন আলোচনা থাকবে, এবং আজকের আলোচনাটা যেটা বিষয় নিয়ে করব সেটা হচ্ছে প্রতিকার নিয়ে। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে মানুষের জীবনের সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, আজকে জ্যোতিষীদের কাছে আমি যাচ্ছি, অনেকে এসে বলেন দাদা আমি যখন জ্যোতিষী নির্বাচন করতে যাই তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে আমাকে বেগ পেতে হয়েছিল। কেন না, তিনি বলছেন যে আমি এর আগে বহু জ্যোতিষীর কাছে এবং টিভিতে নাম করা যারা জ্যোতিষী এবং প্রত্যেক দিনে যাদের স্লট থাকে সেই সমস্ত জ্যোতিষীদের কাছে গেছি। আমার অনুষ্ঠান দেখবেন প্রত্যেক রবিবার দিন চ্যানেল ভিশনে সপ্তাহে একটা দিন থাকে, আর কোনো অনুষ্ঠান কিন্তু থাকে না, সপ্তাহে একটা দিনেরই অনুষ্ঠান। এবং অন্য আরেকটি মিডিয়াতে থাকে, সেখানে সোমবার দিন লাইভ করি, আপনারা প্রত্যেকেই জানেন, এবং বৃহস্পতিবার দিন লাইভ করি। এই 3টে দিন আমার সপ্তাহে অনুষ্ঠান চলে, এবং আদার্স কিন্তু আমার কোনো অনুষ্ঠান আপনি পাবেন না। কিন্তু এই 3টে অনুষ্ঠানের দ্বারা আমি আমার নর্থ বেঙ্গল এবং আমার সাউথ বেঙ্গল যেখানে আমি চেম্বারগুলো করছি সেখানে আমি নিয়মিতভাবে, আমি শুধু আমার মে মাসে যেতে পারিনি যেহেতু আমার বাড়ির একটা ইনসিডেন্ট ঘটে গিয়েছিল, আপনারা প্রত্যেকেই জানেন, যারা আমার খুব কাছের মানুষ তারা প্রত্যেকেই জানেন। তো সেই জন্য আমি মে মাসে যেতে পারিনি, কিন্তু এই যে জুন মাসে ঘুরে আসলাম সেখানে কিন্তু আমি উত্তরবঙ্গে থেকে একটা বিশাল সাড়া পেয়েছি। এটা প্রত্যেকবারেই আমি পাই, এবং বহু মানুষ ছুটে দূর দূরান্ত থেকে, উত্তরবঙ্গের যারা মানুষ রয়েছেন দূর দূরান্ত থেকে আমার হিলকাট রোডের যে চেম্বার সেবক মোড়ে ওখানে ছুটে আসেন, এবং আমার মাটিগাড়া সিটি সেন্টারের যে চেম্বার রয়েছে ওখানেও প্রচুর মানুষ ছুটে আসেন। এছাড়া দক্ষিণবঙ্গের চেম্বারগুলোতে আমি সবে এসেছি,
দক্ষিণবঙ্গে প্রত্যেকটা চেম্বারে নিয়মিতভাবে বসছি, এবং আপনারা যারা আসবেন অবশ্যই কিন্তু একটা বুকিং করে নিয়ে সবাই আসবেন। হ্যাঁ, যে বিষয়টা আলোচনা করছিলাম, একজন দর্শক বন্ধু এসেছিলেন, তিনি নির্বাচন করতে পারছিলেন না কোন জ্যোতিষীর কাছে যাবেন। কারণ তার আগের তিনি প্রচুর জ্যোতিষীর কাছে ঘুরেছেন এবং তার একটা পার্টিকুলার সমস্যা ছিল, সেটা হচ্ছে কি সম্পত্তিজনিত বিবাদ, অর্থাৎ পারিবারিক একটা সম্পত্তিজনিত বিবাদের জন্য তিনি প্রচুর পরিমাণে কিন্তু বঞ্চিত হতে যাচ্ছিলেন এবং তাকে ঠকিয়ে তার ভাইদের বা এরকম কিছু জায়গা থেকে তারা সমস্ত সম্পত্তি আত্মসাৎ করতে চেয়েছিলেন। এই নিয়ে বহু জ্যোতিষীর দরবারে ঘুরেছেন, প্রত্যেকটা জ্যোতিষী তাকে বলে দিয়েছেন যে সম্পত্তি তুমি পাবে, সম্পত্তি তোমার প্রাপ্তিযোগ রয়েছে, সম্পত্তি তোমার নামে অবশ্যই হবে। কিন্তু সেই ছেলেটি দীর্ঘ 7 থেকে 8 বছর আইনি জটিলতায় কিন্তু লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছেন, কিন্তু তার কোনো সুরাহা কেউ কোনো জ্যোতিষী করে দিতে পারেননি। পরবর্তী ক্ষেত্রে কারো মারফত শুনে আমার কথা যখন তাকে বলা হয়, তিনিও বলেছেন হয়তো অন্য জ্যোতিষের মতো সূর্য চক্রবর্তীও হবেন, তাই তার বিশ্বাসটা প্রথম দিকে কিন্তু ভেঙেই গিয়েছিল। কিন্তু ওই যে বললাম, কারো মারফত তিনি এসেছিলেন, তিনি হয়তো তাকে আশ্বাস দিচ্ছিলেন হ্যাঁ তুমি যেতে পারো নির্দ্বিধায়, তুমি কি একবার কনসাল্ট করতে পারো, তারপর তোমার বিচার বা তুমি কি করবে সেটা তোমার বিষয়। তো তিনি আসার পর আমি দেখলাম যে তিনি যখন আমার চেম্বারে প্রথম ঢোকে, তার মধ্যে একটা ইতস্তত ভাব ছিল বা অবিশ্বাসের ভাব ছিল। আমি যা বলছি মানে সেরকমভাবে গুরুত্ব দিয়ে অতটা করছেন না, আমি বুঝতে পেরেছি বিষয়টা, এবং আমাকে অনেকগুলো প্রেসক্রিপশন তিনি দেখালেন বা লেটার হেড তিনি দেখালেন, এবং সেখানে লেটার হেড আমি দেখলাম প্রায় 25 থেকে 26 জন অ্যাস্ট্রোলজারকে তিনি দেখিয়ে নিয়েছেন, কলকাতার রেপুটেড অ্যাস্ট্রোলজার। এবং শুধু কলকাতা নয়, অনলাইনে আমাদের যে বিভিন্ন ধরনের অনলাইন সাইটগুলো রয়েছেন সেখানেও নানারকমভাবে তিনি দেখিয়েছেন। তার রেমিডিয়াল গাইডলাইনগুলো আমাকে তিনি প্রোভাইড করলেন, দেখলাম প্রায় 1 ঘন্টার সময় দিয়ে ওনাকে আমি দেখলাম। এবং দেখার পর আমার একটা জিনিস জ্যোতিষশাস্ত্রের প্রতি খুব খারাপ লাগলো, 2-1 বাদ দিয়ে, মানে 2-1 অ্যাস্ট্রোলজার হয়তো কিছুটা জায়গা উনি ছুঁয়েছেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখলাম যারা প্রতিকার প্রতিবিধান করছেন খুব ভুলভাবে। এটা আমার খুব খারাপ লাগলো জ্যোতিষ জগতে। এবং তারা মিডিয়াতে বসছেন এবং অন্যান্য জায়গাতে কিন্তু দাপট সহকারে বসছেন, এবং তাদের ক্লায়েন্ট বেস বিশাল, তারা প্রত্যেক দিন হয়তো একটা চেম্বারে 25 জন করে দেখেন, কিন্তু তাদের রেমিডিয়াল গাইডলাইনগুলো শুনে আমি নিজস্বভাবে অবাক হয়ে গেলাম। এবং তাকে তিনি প্রতিকার প্রতিবিধান করিয়েছেন যেহেতু সম্পত্তিগত বিবাদের জন্য, উনি শুধু দ্বিতীয় ভাবের প্রতিকার করিয়েছেন, কেউ করিয়েছেন পঞ্চম ভাবে প্রতিকার, অর্থাৎ লগ্ন থেকে পঞ্চমকে প্রতিকার করিয়েছেন, কেউ করিয়েছেন লগ্ন থেকে নবম ভাবকে প্রতিকার, কেউ করেছেন দশম ভাবের প্রতিকার। এবং কিছু ক্ষেত্রে কিছু জ্যোতিষী করিয়েছেন দুস্থানগত গ্রহের প্রতিকার, আবার কিছু জ্যোতিষী করিয়েছেন দশার প্রতিকার, অর্থাৎ আপনার কি দশা যাচ্ছে ছেলেটির সেই দশার একটা প্রতিকার করিয়ে দিয়েছেন। ভাবতে খুব অবাক লাগলো যে আমাদের জ্যোতিষশাস্ত্র আজকে কোন জায়গায় চলে গেছে। দ্বিতীয়ত, কিছু ক্ষেত্রে আমি দেখলাম যে জন্মছকে তার কালসর্পযোগ রয়েছে, এবং সেই কালসর্পযোগটা চন্দ্রভঙ্গ কালসর্পযোগ। আপনারা নিশ্চয়ই জানেন চন্দ্রভঙ্গ কালসর্পযোগটা আসলে কি, যে রাহুকেতুর একপাশে 5টি ঘর খালি, সেখানে শুধুমাত্র চন্দ্র অবস্থান করছে, এবং সেই চন্দ্রভঙ্গ কালসর্পযোগেরও তার প্রতিকার প্রতিবিধান করানো হয়েছে, এবং সেখানে বড় অ্যামাউন্ট অনেক কিছু নেওয়া হয়েছে। এবং জন্মছকে আরেকটা বিষয়, আমি পরবর্তী ক্ষেত্রে যদি প্রয়োজন হয় তার চার্ট আমি আপনাকে দিয়ে দেবো, ফোন নাম্বারও দিয়ে দেবো আপনাদের, যদি মনে হয় আপনারা কথা বলতে পারেন ভদ্রলোকের সাথে। সেখানে তার লগ্ন থেকে চতুর্থে মঙ্গল রয়েছে, মাঙ্গলিক যোগের পর্যন্ত প্রতিকার করেছেন, অর্থাৎ চন্দ্রভঙ্গ কালসর্পযোগ, মাঙ্গলিক যোগ। কেউ করেছেন লগ্ন থেকে পঞ্চম, কেউ করেছেন লগ্ন থেকে নবম, কেউ করেছেন লগ্ন থেকে দশম বা একাদশ, কেউ করেছেন দ্বিতীয় পতি প্রতিকার, জমি সম্বন্ধে বিষয় দ্বিতীয় পতি প্রতিকার করিয়ে দিয়েছেন। এবং কেউ করেছেন সমস্ত দুস্থান গ্রহের প্রতিকার, অর্থাৎ কোন গ্রহ 6, 8, 12তে বসে রয়েছেন প্রতিকার করে দাও। মানে আমি এর আগে অনেক আলোচনা করেছি, এবং ওই প্রেসক্রিপশনগুলো দেখে দেখে আমি খুব হাসছিলাম যে একজন এত বড় জ্যোতিষী যিনি এতগুলো ক্লায়েন্ট দেখেন, ক্লায়েন্ট বেস করেন, কোন বেসিকে উনি প্রতিকার দিলেন, কোন বেসিকে এই রত্নগুলোকে দিলেন, যে এই রত্নগুলো ধারণ করলে এবং এই রত্নগুলো পরে ওনার উল্টো এফেক্ট হয়েছে। এবং সেই ভদ্রলোক জমি সংক্রান্ত বিষয় থেকে তো হয়রানি পাননি, বিগত 7 বছর ধরে না, মানে কি বলবো, নাকানি চোবানি খেয়েছেন কোর্ট কাচারি থেকে। কিন্তু ভদ্রলোকের নিজস্ব জায়গা, সেখানে তার পরিবারের কিছু লোকজন আত্মসাৎ করতে চেয়েছিলেন, এবং বাইরের কিছু লোকজন, প্রমোটার বা পার্টির কিছু লোকজন সেই জমিকে তারা দখল করতে চেয়েছিলেন। এবং ভদ্রলোক খুব অনেস্ট এবং সাদাসিধে মানুষ, ভালো গভর্নমেন্টে চাকরি করেন, সেন্ট্রাল গভর্নমেন্টের, তাই জন্য তিনি আইনি লড়াইটা করতে পারেন। কিন্তু সেই ভদ্রলোক নীতিমতো মানে যে কোনো বিষয়ের প্রতি একটা মানে জ্যোতিষশাস্ত্রের প্রতি তার আসক্তি উঠেই গেছে, তার যে বিশ্বাস, ভক্তি, ভালোবাসা উঠেই গেছে সম্পূর্ণভাবে। আমি তাকে কিছু জায়গা থেকে তার প্রতিকার প্রতিবিধানের জায়গাগুলোকে আমি বললাম যে আপনি কী কী রত্ন পড়েছেন আমাকে বলুন।
তাকে দেখলাম সব রকমই প্রায় রত্ন পরানো হয়েছে, কিন্তু আমি একটা জিনিস দেখলাম না যে সম্পূর্ণ চক্রমকে আলাদাভাবে করে দিয়েছেন কোনো জ্যোতিষী। একজন জ্যোতিষীকে দেখলাম না সম্পূর্ণ চক্রম করেছেন, শুধুমাত্র একজনকে দেখলাম দশম ভাবের স্টার লর্ড যিনি রয়েছেন সিগনিফিকেটেড, সেই সিগনিফিকেট করছেন সেই স্টার লর্ড এবং সাবলর্ডের মধ্যে একজন শুধু প্রতিকার করিয়েছেন, তাতে উনি কিছুটা সুরাহা পেয়েছেন। এটা আমার একজন জ্যোতিষীর দেখে ভালো লাগলো। এবং তিনি আমাদের চ্যানেল ভিশনেও বসেন, সেটা আমি বলে দিলাম, চ্যানেল ভিশনে বসেন। তো আমি ওটা দেখে কিছুটা খুশি হলাম যে যাক, একজন হলো দশমভাবে স্টার লর্ডের সিগনিফিকেন্টের প্রতিকার করিয়েছেন, তাতে উনি কিছুটা উপকৃত হয়েছেন সেই রত্নের দ্বারা। কিন্তু আমরা সবসময়তে প্রতিকার যখন নির্বাচন করব, আমাদের ফার্স্ট যেটা দেখতে হবে আমার কোন গ্রহ ফেভারে রয়েছে, কোন গ্রহ আমাকে উৎপাত করছে বা কোন গ্রহ আমাকে ডিস্টার্ব করছে। এবং সম্পূর্ণ চক্রমের দশমভাবে স্টার লর্ড এবং সাবলর্ডের যে সিগনিফিকেন্ট গ্রহ, যে আমাকে আমার ভাগ্যের জায়গায় উন্নতি সাধন করতে পারে, আমার পার্টিকুলার কি সমস্যা আসছে। আমাদের তো বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে। আজকে এই ভদ্রলোক এসেছিলেন জমি সংক্রান্ত বিষয়। এবার ব্যক্তিগতভাবে আজকে যারা টিভির ওপারে অনুষ্ঠান দেখছেন, তাদের প্রত্যেকের আলাদা আলাদা সমস্যা রয়েছে, ব্যক্তিগত কিছু সমস্যা রয়েছে, এবং প্রত্যেকের সমস্যা একরকম হয় না। এবং সেই সমস্যার সঙ্গে আমাদের দশমভাবে সিগনিফিকেন্টের কম্বিনেশন কি, এই জিনিসটা কোনো জ্যোতিষী দেখেন না। অর্থাৎ আমি দশমভাবের সিগনিফিকেন্টের সঙ্গে আমার যে সমস্যাটা হচ্ছে, ধরুন স্যার জমি সংক্রান্ত বিষয়, তার মানে তার চতুর্থ ভাব দ্বিতীয় পতির কম্বিনেশনের সিগনিফিকেন্টের কানেকশনটা দেখা দরকার ছিল। চতুর্থপতি কিভাবে দেখছে বা চতুর্থপতি কিভাবে রয়েছে, সেই সিগনিফিকেন্টার গ্রহ কোন স্টার লর্ড বা সাবলর্ডের সাথে কানেক্টিভিটি করছে, সেখানে তার দশা তাকে সাপোর্ট করছে কিনা। এবং সেখানে দেখা দরকার আমি যখন এই চতুর্থপতি সিগনিফিকেন্টের প্রতিকার করছি বা দ্বিতীয়পতি সিগনিফিকেন্টের সঙ্গে দশম ভাবের সিগনিফিকেন্টের প্রতিকার করছি, তাহলে তার দশা আমার ক্ষেত্রে মারক না বাধক প্রশ্ন উঠছে। অর্থাৎ আমার যদি সেই গ্রহ মারক হয়ে থাকে, আমি কিন্তু সেই গ্রহের প্রতিকার করব না, তাহলে সেই গ্রহ কিন্তু আমাকে পার্টিকুলার সেই সমস্যাটাকে বাড়িয়ে দিতে পারে। এবার আপনি বিষয় করুন যে আপনি কোনো কিছু সমস্যা নিয়ে কোনো জ্যোতিষীর কাছে গেছেন, উনি আপনাকে হয়তো সিগনিফিকেন্টের কোনো প্রতিকার করে দিলেন, কিন্তু দেখলো না যে দশা অধিপতি যাচ্ছে, সেই দশা অধিপতি আপনার 4th হাউস বা 2nd হাউস বা আপনার পার্টিকুলার কোনো যে সমস্যা রয়েছে, সেই সমস্যার যে গ্রহের জন্য প্রতিকার দিচ্ছে সেটা আপনার জন্মছকের আপনার ওই সমস্যার জন্য মারক না বাধক, সেটা কিন্তু কোনো জ্যোতিষী দেখেন না। আমি যে প্রথমে বললাম যে একজন ভদ্রলোক দশমভাবে সিগনিফিকেন্টের প্রতিকার দিচ্ছে, আমার দেখে ভালো লাগলো। দশমভাবে সিগনিফিকেন্ট প্রতিকার দিচ্ছেন, কিছুটা তিনি উপকৃত হয়েছেন। কিন্তু তিনি যদি আরও দ্বিতীয় পতি চতুর্থ পতিকে দেখতেন, কারণ দ্বিতীয় পতি কি জমি সংক্রান্ত বিষয়, আমাদের আত্মীয় পরিজন বা আমাদের অর্থনৈতিক ডেভেলপমেন্ট, 4th হাউস তার বাস্তুর জায়গা থেকে আমরা বিচার বিশ্লেষণ করছি, কারণ তার সমস্যাটা হচ্ছে ওটাই, দ্বিতীয় ভাবকে নিয়ে। তার অর্থের কোনো সমস্যা নেই, তিনি সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করেন, কিন্তু তিনি বলছেন লিগ্যালিভাবে আমাকে আমার যে প্রাপ্তি থেকে বঞ্চিত করা হচ্ছে। তাহলে আমি সেই জায়গা থেকে আমি কোর্ট কাভার করেছি, কিন্তু আলটিমেটলি আমি কোনো কিছু ফল পাইনি। আমার দীর্ঘ 7 বছর ধরে কেস লড়েছি, কিন্তু আমি হয়রান, এবং জ্যোতিষীদের কাছে আমি প্রচুর টাকা ব্যয় করেছি। আজকে এই কথাটা বলার উদ্দেশ্যটা কি, সেই মানুষটা বিগত 7 বছর ধরে 25 থেকে 26 জন জ্যোতিষীকে দেখিয়ে আজকে বিভিন্ন রকম দামি দামি রত্ন, যন্ত্রম, কবচ, মাঙ্গলিক যোগ থেকে শুরু করে চন্দ্রভঙ্গ, কালসর্পযোগের প্রতিকার সব করিয়েছেন। তিনি বলছেন এখনো পর্যন্ত 14 লাখ টাকার প্রতিকার করিয়েছেন। শুনে অবাক লাগবে আপনাদের, 14 লাখ টাকার প্রতিকার করিয়েছেন দীর্ঘ 7 বছরে। আলটিমেটলি নিটফল 0। তার মানে তার মধ্যে নিশ্চয়ই একটা প্রশ্ন আসবে, জ্যোতিষশাস্ত্র দিয়ে তারা কোনো উপকার হয় না, জ্যোতিষশাস্ত্র সম্পূর্ণ ভাওতাবাজি, যেটা আপনাদের মধ্যে এখন অনেকেই টিভির ওপারে বসে এই কথাটা ভাবছেন। আমি জ্যোতিষীর কাছে গিয়েছিলাম, আমাকে তারাপীঠে গিয়ে প্রতিকার করিয়েছে, আমাকে কামাখ্যায় নিয়ে গিয়ে প্রতিকার করিয়েছে, আমাকে এই রত্ন দিয়েছে, আমাকে এই কবচ দিয়েছে, আমাকে এই যন্ত্রম দিয়েছে, কিন্তু আলটিমেটলি নিটফল কি সমস্যা থেকে বেরোতেই পারেন। আপনি কখনো যাচাই করেছেন কি কখনো যে আপনার যে জ্যোতিষীর কাছে গেছেন তিনি দশম ভাবটাকে বিশ্লেষণ করে আপনার দশম ভাবের বা সম্পূর্ণ চক্রমের সিগনিফিকেন্ট যে সমস্যাটা নিয়ে গেছেন তার সিগনিফিকেন্টের প্রতিকার করানো হয়েছে, বা সেই যে প্রতিকারটা করালেন, সেই গ্রহের প্রতিকারটা করেন, সেই গ্রহের প্রতিকারটা আপনার ক্ষেত্রে মারক না বাধক? এই প্রশ্নগুলো কিন্তু আপনি করেননি, যার জন্য কি হচ্ছে, আপনি সেই সমস্যার মধ্যেই ডুবে রয়েছেন।
আপনি সেখান থেকে বেরোতে পারেননি। এবার কি হচ্ছে, মিডিয়াতে আমার অনুষ্ঠানের পর অন্য জ্যোতিষের অনুষ্ঠান হবে, সারাক্ষণই চলতে থাকছে, আপনারা কনফিউজড হয়ে যাচ্ছেন। সবাই তো ভালো বলছে, কার কাছে যাব? সবাই তো ভালো বলছে, সবাই উপকৃত দেখাচ্ছে, উপকৃত করেছি, আমার কাছে আসুন, আমার কাছে আসুন। মেন ব্যাপারটা হচ্ছে কি বলুন তো, আমাদের সম্পূর্ণ বিচারের ওপরে, বিচারটা কি ভালো করে করতে পারছে, সিগনিফিক্যান্টের প্রতিকার কে দিচ্ছে, দশমভাবের প্রতিকার কে করে দিচ্ছে, আমাকে সম্পূর্ণ চক্রমটা করে টোটাল বুঝিয়ে দেওয়া হচ্ছে। আমার কেন্দ্রপতি, আমার ত্রিকোণপতি, আমার দুস্থানপতি কোথায় রয়েছে, তার স্টার লর্ড, সাব লর্ড, সিগনিফিক্যান্টগুলো কোথা থেকে কোথায় কীভাবে আসছে, আমার কোন গ্রহ মারক বাধক অবস্থাতে রয়েছে, আমি কোন গ্রহের প্রতিকার করব পার্টিকুলার সমস্যা থেকে, তবেই তো আমি সেখান থেকে বেরোতে পারবো। এবং আপনাদের আমি বারবার বলছি, সম্পূর্ণভাবে কিছু কিছু জায়গার প্রতিকার করা সম্ভব নয়। এখনও বলছি অন মিডিয়াতে আমিও পারবো না করতে, কিছু সম্পূর্ণ প্রতিকার করা সম্ভব নয়। এবং এখনকার দিনে প্রত্যেকটা মিডিয়াতে আমি দেখছি কিছু কিছু ক্ষেত্রে যে টেলিফোনগুলো আসছে সেগুলো সম্পূর্ণভাবে কিন্তু একটা গট আপ কল তৈরি করা হচ্ছে, এবং সেখানে বলা হচ্ছে আপনার কাছে উপকৃত হয়েছি, এই করেছি সেই করেছি। এগুলো আপনারা দেখলেও বুঝতে পারবেন, একজন মানে সাধারণ যদি কেউ মানে সাধারণ চোখে দেখেন, তার অনুষ্ঠান দেখলেও বুঝতে পারবেন এটা গট আপ কল চলছে। এই বিষয়গুলো কিন্তু চলছে। আমি সেই জন্য বলছি, যদি কোথাও মনে হয় সন্দেহ হচ্ছে, সেই বিষয় থেকে আপনারা দূরে আসুন, কারণ এরকম জ্যোতিষী বহু রয়েছেন মার্কেটে। সেখান থেকে আপনাকে দূরে থেকে আপনাকে সচেতনভাবে কাজ যদি করতে পারেন, এবং এই যে বললাম সিগনিফিক্যান্টের গ্রহের প্রতিকার, কোন গ্রহ তার স্টার লর্ডে তার সাব লর্ডে রয়েছে, সেই গ্রহ আমি স্টার লর্ড সাব লর্ডের সিগনিফিক্যান্টের প্রতিকার একটা করিয়ে দিলাম, দেখা গেল যে গ্রহের প্রতিকার করলাম সেই গ্রহটা আমার মারক অবস্থাতে রয়েছে, তাহলে সেই গ্রহ আমাকে কখনোই আমার সমস্যা থেকে বের করতে পারবে না, আমাকে বাধক গ্রহের প্রতিকার দিতে হবে। এই যে নির্বাচন, এটাই সবথেকে কিন্তু ইম্পর্টেন্ট জায়গা, তবেই কিন্তু সমস্যার সমাধান আপনি পাবেন। এবং যখন কোনো গ্রহের মারক বাধকটা আপনি দেখেন, তখন দেখে নেবেন সম্পূর্ণ চক্রমে আপনার পঞ্চম, তৃতীয়, একাদশের সঙ্গে তার সংযোগ ভালো রয়েছে কিনা। যদি পঞ্চম, তৃতীয়, একাদশের সংযোগ ভালো থাকে, আপনি জানবেন আপনি সমস্যা থেকে মুক্তি পাবেন, এবং সে মুক্তির রাস্তাও আপনার দশা অন্তর্দশা করে দেবে। এবং কিছু ক্ষেত্রে কিছু সমস্যা থাকে আমাদের সময় উপযোগী, অর্থাৎ একটা সময়ের পর কিন্তু সেই সমস্যা চলে যায়, একটা সময়ের পর সেই সমস্যাটা আপনি থেকে চলে, কারণ দশা যখন চেঞ্জ হবে না, আপনার সমস্যাটাও চলে যাবে। ওই যে বললাম মানুষের ধৈর্যের অভাব, কিছু ক্ষেত্রে আমাদেরকে বলে দিই যে আপনি দাদা এই সময়টা একটু পার্টিকুলার ওয়েট করুন, এই সময়ের পর থেকে আপনার কিন্তু উন্নতি হবে, আপনার কিছু প্রতিকার লাগবে না। কিন্তু ওই যে বললাম প্রতিকার মানুষকে দিতে হয় না, আমার লাগবে, আমার না হলে হবে না, এ হবে না। কিন্তু আমি জানি যে ওনার এই 2-3 মাসের মধ্যেই সমস্যা থেকে উনি বেরিয়ে আসতে পারবেন, বা এই 2 মাসের মধ্যেই সমস্যাটা চলবে, তারপর উনি কিন্তু আপনি এই সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন, কারণ দশা চেঞ্জ হয়ে যাচ্ছে, অন্তর্দশা চেঞ্জ হয়ে যাচ্ছে, সূক্ষ্ম দশা চেঞ্জ হচ্ছে, প্রাণদশা চেঞ্জ হচ্ছে। এইগুলো আপনাদের কিন্তু বুঝতে হবে। যদি এই বিষয়গুলো বুঝে থাকেন, আমার মনে হয় আপনি আগামী দিন কোনো জ্যোতিষীর কাছে গিয়ে ঠকবেন না। হ্যাঁ, ফোনে কোনো বন্ধু এসেছেন মনে? হ্যাঁ, অনেকক্ষণ ধরে রয়েছেন বন্ধু। কে বলছেন, ফোনে কে আছেন? হ্যাঁ, নমস্কার, আমি এমজি রোড থেকে বলছি, শ্রেয়াঞ্জলি দত্ত। আচ্ছা, নমস্কার আপনাকে। নমস্কার। হ্যাঁ, আপনার জন্ম তারিখ, জন্ম সময়? হ্যাঁ, নমস্কার স্যারকেও নমস্কার। নমস্কার। আমার জন্ম তারিখ হচ্ছে, একটু আমার বিষয়ে আমি জানবো, 12 জুন 1996। 12 জুন? হ্যাঁ। 96। কলকাতায় জন্ম? কলকাতায় জন্ম, রাত্রি 11:50। রাত্রি 11:50। জন্মস্থান কলকাতা। আচ্ছা, প্রথমে আপনাকে অনেক ধন্যবাদ জানাই যে আপনি ধৈর্য সহকারে, আমি যখন আলোচনা করছিলাম আপনি একদম ধৈর্য সহকারে একদম পেইন সাইলেন্ট ছিলেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আচ্ছা, কারণ আলোচনাটা একদম মানে বাস্তবায়িত, সেই কারণেই মানে শুনতেও ভালো লাগছে, প্রত্যেকটা কথা সত্যি কথা, এখানে কোনো মিথ্যের জায়গা নেই, সেই কারণে শুনতে ভালো লাগছে। মানে সত্যিকারে বলতে গেলে সাধারণ মানুষ, এখন আমরা সাদা চোখে দেখি তো জিনিসগুলো, সত্যি বোঝা যায় না। আপনি যে বললেন, আমার মনে হয় অনেক মানুষের ওদের চোখ খুলে গেল। একদম একদম। আমার এই কথাটা বলার উদ্দেশ্যটা, মানে দেখুন, আমি আজকে তো দীর্ঘদিন জ্যোতিষী করছি 2012 সাল থেকে। তো আমার এই জ্যোতিষ লাইফে, মানে আমি ওই ভদ্রলোক যখন এসেছিলাম, আমি এর আগে পেয়েছি একজনের প্রেসক্রিপশন পেয়েছি, মানে 10টা 12টা 6-7 জন করে জ্যোতিষী দেখেছি, প্রেসক্রিপশন পেয়েছি। কিন্তু আমার এই লাইফে একসঙ্গে 25 থেকে 26টা প্রেসক্রিপশন আমি কখনো পাইনি। এবং যেখানে দেখছি প্রত্যেকটা জ্যোতিষী, অনেকেই রিপুটেড জ্যোতিষী রয়েছেন, আমি আজকে নাম হয়তো বললে অনেক কিছু বলা হয়ে যাবে, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে তারা প্রতিকার অন্যদিকে নিয়ে যাচ্ছে মানুষকে, তার মানে কি মানুষটা বিভ্রান্ত। আচ্ছা, যাই হোক, সময় যেহেতু আজকে খুব কম, আপনার সম্বন্ধে একটু বলে। আপনার জন্মবারটা বুধবার ছিল? হ্যাঁ, বুধবার ছিল। বুধবার ছিল। লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন, আপনার রাশি হচ্ছে মেষ রাশি, নক্ষত্র হচ্ছে ভরণী নক্ষত্র, দ্বাদশী কৃষ্ণপক্ষ তিথি, সূর্য সিদ্ধান্ত যোগ, অতি গণ্ড যোগে জন্ম হয়েছিল, এবং আপনার গণ হচ্ছে নরগণ। এগুলো জানা ছিল?
হ্যাঁ, এগুলো জানা। আচ্ছা, প্রথমে যেটা বলি, আপনার কি কর্মের জায়গা নিয়ে কিছু প্রশ্ন রয়েছে? হ্যাঁ, একদম একদম কর্মের জায়গাটা নিয়ে একটুখানি প্রশ্ন আছে যে এই বছর সম্ভাবনা কি আছে। মানে আমি তো অনেক রকম ভাবে চেষ্টা করছি, তো ওই বেটার পজিশনটা আমি পাচ্ছি না। মানে অ্যাকচুয়ালি আমি একটুখানি ক্যারিয়ার নিয়ে সত্যি কি বলবো, একটুখানি ভাবনা চিন্তায় আছি, প্রচন্ড টেনশনে আছি। সেটা হচ্ছে আমি মানে ক্রিয়েটিভ প্রফেশনে আছি, ক্রিয়েটিভ লাইনে আমি চেষ্টা করছি অভিনয় জগতে। তো সেখানে আমার কি কিছু সাকসেস আছে কি, আমি একটু যদি এখানটা বলেন। বেশ, প্রথমে যেটা বলি, দেখবেন এই যে আমি কেন প্রথমে আপনার কর্ম নিয়ে প্রশ্নটা করলাম। প্রথমত দেখবেন আমাদের প্রত্যেকেরই একটা স্থানকাল পাত্র অনুযায়ী আমাদের হোরারি চার্ট হয়। আপনার সঙ্গে সঙ্গে দেখুন আমি হোরারিটা করলাম, তাতে দশমভাবে একটা সিগনিফিক্যান্ট আসলো, তখন আমি হয়তো বললাম যে আপনার কর্ম নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে। প্রথমে যেটা বলি যে দেখুন আপনার ক্ষেত্রে দশমপতি যথেষ্ট ভালো অবস্থাতে রয়েছে, এবং দশমপতির জায়গায় যে সিগনিফিক্যান্ট করছে ফোর্থ হাউস এবং সেকেন্ড হাউস বা তৃতীয়, সবই কম্বিনেশন ভালো। কিন্তু দেখবেন আপনি যে বলছেন যে একটা সাংস্কৃতিক জগতে বা অভিনয় জগতের সঙ্গে রয়েছেন, সেক্ষেত্রে দেখবেন তিনটি গ্রহের পজিশন যথেষ্ট খুব ভালো হতো। প্রথমত যে বুধ, শুক্র এবং রবি, ঠিক আছে? এই বুধ, শুক্র, রবির মধ্যে রবির পজিশন মৃগশিরা নক্ষত্র মঙ্গলের খুব ভালো। রবি রয়েছে মঙ্গলের সিগনিফিক্যান্টে বা মঙ্গলের নক্ষত্রে, বুধ রয়েছে কৃত্তিকা রবি নক্ষত্রে, এটাও যথেষ্ট ভালো। কিন্তু শুক্র রয়েছে মঙ্গলের নক্ষত্রে। কিন্তু আপনার ক্ষেত্রে যদি দেখেন শুক্রটা জন্মছক যদি দেখেন রেট্রোগেট বা বক্রী অবস্থাতে রয়েছে। এই যে রেট্রোগেট বা বক্রী অবস্থাতে, এবার আমি চলে যাচ্ছি আপনার ভাবচাটার ক্ষেত্রে। ভাবচাটার ক্ষেত্রে দেখবেন শুক্রের পজিশন এখানে দেখা যাচ্ছে রবিকে নিয়ে বসে আছে, এবং শুক্র সেখানে নিচস্থ অবস্থাতে রয়েছে। এই যে শুক্রর ন্যাটাল চার্টে রেট্রোগেট, আবার ভাব চার্টে রবিকে নিয়ে বসে আছে, শুক্র সেখানে নিচস্থ। তার মানে কি আপনি আপনার এই অভিনয় জগতে কিন্তু সুযোগ সুবিধা পাচ্ছেন, কিন্তু ভালো জায়গায় কোনো কিছু অভিনয়ের জন্য যে চান্সেস পাওয়া, সেই জায়গা থেকে কিন্তু আপনাকে স্ট্রাগল করতে হচ্ছে বা বঞ্চিত হচ্ছেন আপনি। এটা কি প্রবলেমটা আছে? হ্যাঁ, মানে স্ট্রাগলটা আমাকে ওই জায়গা থেকে হচ্ছে, মানে যেটা হচ্ছে যে রেফারেন্স, মানে অ্যাকচুয়ালি আমি যেটা দেখছি যে ভালো রেফারেন্স না হলে ওখানে চান্স পাওয়াটা খুব মুশকিল। একদম, এই যে বিষয়টা বলতে চাইছি, ভালো রেফারেন্স না হলে চান্স পাওয়াটা মুশকিল। আপনার মধ্যে অভিনয় দক্ষতা রয়েছে, আপনার মধ্যে অনেক প্রতিভা রয়েছে, কিন্তু ওই যে ভালো রেপুটেড জায়গা বা কারো পরিচিতি না হলে যে চান্স পাওয়া, এই যে কারো দ্বারা উন্নতি, ঠিক আছে, এই দ্বারা উন্নতি মানে কি বলুন তো, সেখানে শুক্রটা ড্যামেজ, শুক্রটা নিচস্থ হয়ে রয়েছে ভাব চার্টে, এবং সেই শুক্র রবি দ্বারা পীড়িত। দেখবেন রবি শুক্রের এই যোগটাকে আমরা কিন্তু জ্যোতিষের পরিভাষায় বলা হয় দারিদ্র যোগ। এবার দারিদ্র মানে কি? দারিদ্র মানে কি অর্থনৈতিক না, দারিদ্র আপনার প্রফেশন অনুযায়ী আসবে, স্থান কাল পাত্র অনুযায়ী। তাহলে স্থান কাল পাত্র অনুযায়ী আপনার আসছে এখন প্রফেশনাল হচ্ছে অভিনয়, সেখানে আপনার দারিদ্রতার প্রকাশ ঘটছে। যে অর্থাৎ আপনি কারো দ্বারা যে প্ল্যাটফর্মটা পাবেন, কারো সাহচর্যের কারো দ্বারা আপনি উন্নতি করবেন, সেই জায়গাটাতেই কিন্তু আপনার বাধা আসছে। এবার আমি আপনাকে দিদি বলি, আপনি 3টে পার্টের মধ্যে 2টো পার্টে যথেষ্ট ভালো জায়গায় রয়েছেন। অর্থাৎ অভিনয়ের জন্য রবি শুক্রকে খুব, রবিকে বুধকে ভালো হতে হয়, শুক্রকে ভালো হতে হয়। তাহলে আমি যদি এই শুক্রের প্রতিকারকে একটু ভালো করে করতে পারি, অর্থাৎ আপনি যদি ভালো কোনো জ্যোতিষীকে দেখিয়ে এই যে শুক্র রেট্রোগেড অবস্থাতে রয়েছে, শুক্র ভাবচাটে নিচস্থ রয়েছে, শুক্র রবিযুক্ত অবস্থাতে রয়েছে, এই জায়গাটার যদি একটা প্রতিকার প্রতিবিধান করতে পারেন, আপনি আপনার জায়গায় স্বমহিমায় প্রতিষ্ঠিত হতে পারবেন। এবং আপনি যে স্বপ্নটা দেখছেন, সেই স্বপ্নটা আপনার দশা অন্তর্দশা আপনাকে বলছে আগামী 2 বছর আপনার জন্য খুব ইম্পর্টেন্ট। তো আপনি এই 2 বছরের মধ্যে যদি এই ভাবচারটার একটু প্রতিকার প্রতিবিধান করে এগোতে পারেন, আমি আপনাকে দিদি বলছি আপনি একটা ভালো প্ল্যাটফর্মে ভালো জায়গায় পৌঁছাবেন। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আর অনেক কিছু বলার রয়েছে, এবং দেখবেন আপনার একটা ছোট্ট করে বলে দিই, আপনার কিন্তু লোয়ার অ্যাবডোমেন্টে বা পেটের সমস্যায় ভুগতে পারেন, বুঝতে পেরেছেন? একদম, সেটাও আছে। তো আরও অনেক কিছু বলার রয়েছে, আজকে কিন্তু স্বল্প পরিসর, আপনার যদি মনে হয় আপনি একটু যোগাযোগ করে নেবেন। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, সময় একদম শেষ মুহূর্তে, তবে একটা কথা আমার মনে হয় একটু ক্ল্যারিফাই করে দেওয়া দরকার আছে। ভাববেন না যে এই চ্যানেল থেকে সুব্রত চক্রবর্তী কখনো কোনো সমস্যা মানে কাউকে খারাপ করার জন্য কথাগুলো বলছেন, একদমই নয়। এটা একদম বাস্তব কথা, আপনাদেরকে বাস্তবটা তুলে ধরার জন্যই কিন্তু আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা হলো। বিশ্বাস থেকে ভরসা শব্দটা আসে, আর ভরসার জায়গাটা সুব্রত চক্রবর্তী দিয়েছেন। একদম শেষে যেতে যেতে যদি কিছু বলার থাকে, আর যাওয়ার আগে শুধু একটাই কথা বলার, যে বোঝে সে খোঁজে, আর যে খোঁজে সে পায়।
তো এই কথাটা যদি মনে রাখেন এবং যদি মনে হয় দেখুন যে আপনি অনেক জায়গায় ঠকে গেছেন, এই কথাটা তো অনেকে বলে, আমারও বলতে খুব খারাপ লাগে, তো আমি একবার বলবো যে অনেক জায়গায় যদি মনে হচ্ছে আপনি ঠকে গেছেন, আপনার সামনে দেখুন, আপনি তো কোনো জ্যোতিষীকে দেখিয়েছেন, আপনার নিশ্চয়ই একটা জ্যোতিষের প্রতি একটা ভাবধারণা তৈরি হয়েছে। আপনি যখন আমার কাছে আসবেন আমি আপনাকে সেই জিনিসটা বুঝিয়ে বলবো এবং তারপরে যদি আপনার মনে হয় আপনি প্রতিকার জায়গায় আসবেন। তো নেক্সট এপিসোডে হয়তো বিশেষ কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সবাই ভালো থাকবেন এবং যদি অনুষ্ঠানটা ভালো লাগে প্রত্যেক রবিবার দিন দুপুর 2:45 একটু অনুষ্ঠানটা দেখবেন, এটাই বলার। নেক্সট এপিসোডে হয়তো নতুন কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো। সবাই ভালো থাকবেন, নমস্কার।